এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন আর ফ্রেশ এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি শহরের বুকে হয়ে গেল সৌভিক পরিচালিত নতুন সিনেমা ভূত আয়া ভাগর পোস্টার লঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ ইন্ডাস্ট্রির বিভিন্ন কলাকুশলীরা, যাদের মধ্যে ছিলেন আরিয়ান ভৌমিক, শ্রীলেখা মিত্র এবং আরো অনেকে। চলুন আমরা দেখে নিই তারা সবাই কি বললেন এই সিনেমা নিয়ে রঙিন টিভির ক্যামেরায়। সম্প্রতি সবার সামনে এলো সৌভিকের পরের ছবি ভূত আয়া ভাগর পোস্টার। শহরে জাঁকজমক করে হয়ে গেল এই ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক কলাকুশলীরা, যেমন আরিয়ান ভৌমিক, শ্রীলেখা মিত্র সহ আরো অনেকেই। আসুন দেখে নিই তারা রঙিন টিভির ক্যামেরার সামনে কি বললেন এই ছবি নিয়ে। নিয়ে যদি বলেই দিই তাহলে ছবিটা আজকে পোস্টার লঞ্চ হলো, সব তো বলে দিয়েছে স্টেজে, সবাই তোমরা ছাড়বে, সেগুলো তো আলাদা বিষয়। কিন্তু গল্পটা যতই বলে দিই ততই কিছু না কিছু বাকি থেকে যাবে। তো দেখা যাক, ছবিটা মজার ছবি, তার মধ্যে একটা সিরিয়াস কিছু ঘটনা আছে যেটা তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু মনোরঞ্জন জেনা নিজে লিখেছে গল্পটা, স্ক্রিপ্টটা অভিষেকদা লিখেছে, তো ফলত দেখা মানে 4 তারিখ যেটা আসবে সেটা একটু চমকপ্রদই আসবে। আর কমার্শিয়ালি যেহেতু ছবিটা ট্রিটমেন্ট করা আছে, তো সেটা মজা পাবে। তার বয়সটার সাথে মানে 3জন এক একটা স্টেজে এক একটা বন্ধু বান্ধব, একটা পিজিতে থাকে তারা। তো পিজিতে 3টে বেকার বন্ধু, একজন অন্য সেক্টরে কাজ করে, তার চাকরি হঠাৎ করে চলে যায়, একজন বেকার ঘরে শুয়ে থাকে, আর একজন চেষ্টা করে কিছু করবে কিন্তু কিছু করে উঠতে পারছে না। তো তারা 3জন মিলে একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করে, যে এখন যেটা ইউটিউব বা ফেসবুক ক্রিয়েটাররা যেটা চেষ্টা করার চেষ্টা চলছে, তারাও একটা চেষ্টা করে যে আমরা কিছু একটা ক্রিয়েট করি। ওই ক্রিয়েট করতে গিয়ে অনেক কিছু বেরিয়ে পড়ে, যেটাই ছবির গল্প। একেবারেই নয়, নামটা সত্যি একটু মানুষকে কনফিউজ করার জন্যই খানিকটা, বাট এটা একদমই কমেডি বা বাচ্চাদের ছবি নয়। ভীষণ সিরিয়াস প্লট এবং ভীষণ সিরিয়াসলি গল্পটা এগোতে থাকবে। হ্যাঁ, মজা তো আছেই, কারণ আমাদের দৈনন্দিন জীবনে যেমন মজা থাকে তেমনি ক্রাইসিসগুলো থাকে, তারপর আমাদের ট্র্যাজেডি আস্তে আস্তে রিভিল হয়। তো সেই রকমই গল্পের গতির সাথে সাথে মজার সাথে সাথে অনেক সিরিয়াস ব্যাপার দেখতে পাবে, কিন্তু একদমই বাচ্চাদের ছবি নয়। এখানে অনেক কথা বলা হয়েছে এবং অনেক দৃশ্যায়ন করা হয়েছে, যেটা যথেষ্ট প্রাপ্তবয়স্ক এবং একটু গম্ভীর। অভিনেত্রী হিসেবে আমি খুব একটা ডিসকভার করতে যাই না নিজেকে। আমি স্ক্রিপ্টটা পড়ি এবং চরিত্রটা কেন আমাকে নেওয়া হয়েছে এবং কি ডিরেক্টরের ভিশন সেটা জানার চেষ্টা করি। তারপরে একটা প্রিপারেশন তো হয়, আমাদের অভিনেতাদের একটা প্রিপারেশন চলে। চেষ্টা করি কোথাও একটা হিউম্যান হয়ে যাওয়ার, মানে আমরা তো চরিত্রগুলো স্ক্রিপ্ট থেকে বের করে আমাদের নিজের মধ্যে আত্মস্থ করলে তারপর কি আমরা একটা চরিত্র হয়ে উঠি। এবার চরিত্রটা যতক্ষণ হিউম্যান না হচ্ছে ততক্ষণ তো মানুষের সাথে সম্পর্ক স্থাপন হয় না। তো চেষ্টা করি চরিত্রগুলো লেখার কাগজ থেকে বের করে একটা হিউম্যান ফর্মে দেওয়ার, এইটুকুই চেষ্টা করি প্রত্যেকটা কাজে, সেটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, প্রত্যেকটা কাজে এই একই চেষ্টা থাকে। মানে হঠাৎ করে পুরো একটা আস্তে আস্তে কাস্টম হতাম, গিয়ে সবার সাথে দেখা টেখা হঠাৎ ঢুকে এইরকম আমি একটু মিডিয়া শাই, কিন্তু আসলে মানে ছবির ক্যামেরা রোল করলে তখন আমার ভেতরের পুরো ব্যাপারটা বেরিয়ে আসে। আদারওয়াইজ আমি ওই গিয়ে ফ্রন্ট রোতে বসা, ক্যামেরা দেখে এটা হয় না আমার দ্বারা। নেল পলিশ করেছি। আমার চরিত্রটা এখানে একটু ডার্ক এবং এই লিপস্টিকটাই পরেছিলাম এই ছবিতে। একজন প্যারাসাইকোলজিস্ট, তো মানে অ্যাকচুয়ালি ক্রিমিনাল, এমনি সাইকোলজিস্ট, পরে দেখা যাবে শি ইজ এ প্যারাসাইকোলজিস্ট, মানে একটু অলৌকিক এইসব নিয়ে চর্চা করেন। তো সেই কারণে একটু গথ টাইপ সাজলাম। এটা হচ্ছে একটা ভার্সন। সেকেন্ড ভার্সন হচ্ছে আমি মোটা হয়েছি, আমার জিন্সগুলো হচ্ছে না, ব্লাউজগুলো হচ্ছে না, আর বাকি আমার যা জিনিস আমার মেয়ে নিয়ে চলে যায়, তো সেইটা এই স্কার্টটাই হলো আর কি, সেই জন্য এটাই পরেছি। না, আমি
বাড়িতে বসে কাজ না থাকলে যা হয়, বাড়িতে বসে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি সিনেমা দেখছি সিরিজ দেখছি, আয়নার সামনে কম দাঁড়ানো হচ্ছে। পরে যখন ওজন মেশিনে দাঁড়াচ্ছি তখন বুঝতে পারছি যে ওই ওজনটা বেড়েছে। এটা হচ্ছে তুমি মানছো এই কথাটার মাধ্যমে যে আগের সরকার যারা ছিল তাদের জন্য অনেকে কাজ পেত না। এর আশেপাশে যারা ঘুরতো, যারা রোজ বাড়ি থেকে অলিভ অয়েল, সর্ষের তেল, রিফাইন্ড অয়েল নিয়ে এসে ভালো করে তেল মাখাতেন, তার মানে তারাই কাজ করতো। তার মানে পলিটিক্স আর ইন্ডাস্ট্রি পলিটিক্স দুটো একসাথে যোগ হয়ে গেছিল। যেই লোকগুলো আজকে লোকজন বলছে যখন সেই দলটা আর ক্ষমতায় নেই তখন সেই দলের বিরুদ্ধে লোকজন কথা বলছে, আমি তো অনেক আগে বলেছিলাম এই কথাগুলো। তখন তো আমাকে বলা হয়েছিল নানান রকমভাবে, আমার কাছে তীর এগিয়ে এসেছিল, সেটা মিডিয়ার দিক থেকেও। যেসব মিডিয়া তখন সেই পাওয়ারের যারা ছিল তাদের কাছের লোকজন ছিল, এখন তারা আবার অন্যরকম হয়ে গেছে। সুতরাং কোনটা যে কি আমি জানি না। এই সরকারও এসে, কারণ লোকগুলো তো একই, শুধু রংটা পাল্টেছে, লোকজন পাল্টায়নি। নতুন লোকজনদের সুযোগ দেওয়া হোক, একই লোকজনের তো মুখ দেখা হচ্ছে সবসময়। যারা ওটিটির মাথা তাদের এখানেও একই ধরনের লোকজন, সিনেমার একই ধরনের লোকজন, সবটাই একটা লবির মধ্যে। এর বউ এই ছবি করবে, তাহলে তার ডিরেকশনের সে আবার এর পরের ছবি করবে, এটাই তো হচ্ছে। অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও তাই হচ্ছে। সুতরাং মানে আদিত্য বিক্রম সেনগুপ্তর মতো একজন ডিরেক্টর শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতে খুব কম আছে। সুতরাং আদিত্য বিক্রম সেনগুপ্ত যে এখানে বাংলা ছবি করলে বাংলা ছবির মান আরও মানে ইন্টারন্যাশনালি সেই জায়গাটায় যেতে পারতো, সেই আদিত্য বিক্রম সেনগুপ্ত আজকে বিজ্ঞাপনের কাজ করছে। তার টাকার অভাব নেই, সে বম্বেতে বসে বিজ্ঞাপনের কাজ করছে। সুতরাং অন্যের দিকে বলার আগে নিজেদের ইন্ট্রোস্পেকশন হওয়া দরকার। সেই জায়গাটা হচ্ছে না, এটা পুরোটাই গোষ্ঠীর মধ্যেই ঘোরাফেরা করছে। কারণ আমি কোনো আশাবাদী নই, কিন্তু যেরকম ছুটকো ছাটকা যারা আমি যাই চিনি না, এরা আমায় অফার করলো, কাজটা করলাম, এরকম কাজ আসছে, আমি কাজ করছি। আমার কোনো অনিকদা ছিল, অনিকদা মারা যাওয়ার মানে অনিকদার সাথে আমার একটা সব দিক থেকে একটা কমরাডরি, একটা ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক ছিল। তারপরে বাকি আমি আর ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার নেই। বলিউডের অন্যতম পাওয়ার কাপল আলি ফয়জাল ও রিচা চাড্ডা। অফ স্ক্রিনে তারা স্বামী স্ত্রী হলেও অন স্ক্রিন একসঙ্গে প্রেমিক প্রেমিকার ভূমিকায় কখনোই অভিনয় করতে দেখা যায়নি তাদেরকে। ফুকরে সিনেমাতে একসাথে কাজ করলেও তাদের দুজনের চরিত্রের সম্পর্ক ছিল একেবারেই আলাদা। তবে এতদিনে এবার সেই ঘটনার অবসান ঘটতে চলেছে। অবশেষে এক সিনেমাতে একসঙ্গে দেখা যেতে চলেছে আলি ফয়জাল ও রিচা চাড্ডাকে। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি, বা ঠিক হলেও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশিত হয়নি। তবে শোনা যাচ্ছে একটি কমেডি সিনেমাতে একসঙ্গে দুজনকে দেখা যেতে চলেছে। এই নিয়ে আলি ফয়জাল জানান যে একটি কমেডিতে কাজ করা কখনোই সহজ নয়। চরিত্রকে বাস্তবের সঙ্গে তুলে ধরলে তবেই একটি কমেডি সিনেমাতে কাজ করা যায়। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর শেষের দিকেই এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে এবং 2027-এর এপ্রিল মাসের মধ্যে আমরা একসাথে অন স্ক্রিন দেখতে পাবো এই জুটিকে। বলিউডে এমন অনেক জুটি রয়েছে যাদের বাস্তব জীবনে রসায়ন দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়, কিন্তু আশ্চর্যের বিষয় বিয়ের পরেও আলি ফয়জাল ও রিচা চাড্ডাকে কখনো পর্দায় প্রেমিক প্রেমিকার ভূমিকায় দেখা যায়নি। ফুকরে সিরিজে দুজন একসঙ্গে অভিনয় করলেও তাদের চরিত্রের সম্পর্ক ছিল একেবারেই আলাদা। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। একটি নতুন এখনও নাম ঘোষণা না হওয়া সিচুয়েশনাল কমেডি ছবিতে প্রথমবার একে অপরের বিপরীতে অভিনয় করবেন আলি ফয়জাল ও রিচা চাড্ডা। ছবিটি প্রযোজনা করেছে সিন ওয়ার্ক প্রোডাকশনস এবং গিরিরাজ প্রোডাকশনস। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা, লেখক, পরিচালক শশী বর্মা। আরও বড় চমক, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বর্ষিয়ান অভিনেতা কুমুদ মিশ্রা। ফলে অভিনয়ের দিক থেকে ছবিটি যে বেশ শক্তিশালী হতে চলেছে তা বলাই যায়। শহরের বিশৃঙ্খলা, মানুষের সম্পর্ক আর ছোট্ট একটি ঘটনা কিভাবে কারো জীবন পুরো ওলটপালট করে দিতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এবার শোনা যাক আলি ফয়জাল কি বলছেন। আলির কথায়, সেরা কমেডি তখনই হয় যখন চরিত্রগুলো সত্যিকারের মনে হয়
এবং পরিস্থিতিগুলো বাস্তবের সঙ্গে মিলে যায়। তিনি জানান, চিত্রনাট্য পড়েই তার মনে হয়েছে এই গল্পে বিশেষ কিছু রয়েছে। পাশাপাশি তিনি বলেন, পরিচালক শশী বর্মার কাজ তিনি বহুদিন ধরেই অনুসরণ করছেন, তাই তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও এই ছবিতে যুক্ত হওয়ার অন্যতম বড় কারণ। অন্যদিকে রিচা চাড্ডার কথাতেও রয়েছে একই রকম উচ্ছ্বাস। রিচার মতে এই ছবির লেখার সরলতা এবং বাস্তবধর্মী উপস্থাপনাই তাকে সবথেকে বেশি আকর্ষণ করেছে। তার ভাষায় এটি যেমন মজার তেমনই আবেগঘন, আবার গল্পের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও। এই ছবির সবচেয়ে বড় চমক শুধু আলী রিচার বাস্তব জীবনের সম্পর্কই নয়, বরং তাদের সম্পূর্ণ নতুন অনস্ক্রিন কেমিস্ট্রি। বিশ্বের সেরা বক্সারদের মধ্যে অন্যতম নাম মোহাম্মদ আলী এবার আসতে চলেছে ওটিটির বুকে। এই প্রথমবারের জন্য অথরাইজ স্ক্রিপ্টেড সিরিজ আসতে চলেছে মোহাম্মদ আলীকে নিয়ে। প্রাইম ভিডিওতে আগামী 4 নভেম্বর থেকে স্ট্রিম করতে চলেছে এই সিরিজটি দ্য গ্রেটেস্ট। সম্প্রতি এর টিজার মুক্তি পেয়ে গেছে এবং সেই টিজারে আমরা দেখতে পাই কিভাবে তরুণ ক্যাসিয়াস ক্লে থেকে আস্তে আস্তে তার জার্নি শুরু হয়ে তিনি মোহাম্মদ আলী হয়ে উঠছেন। সিরিজে তার ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে জ্যালেন বেস্টকে। এই সিরিজে শুধু তার কর্মজীবনই নয়, তার ব্যক্তিগত পরিসর, সম্পর্কের টানাপোড়েন, বিভিন্ন ইঙ্গিতই তুলে ধরা হয়েছে। আগামী 4 নভেম্বরের জন্য এখন মুখিয়ে রয়েছেন সকল বক্সিং প্রেমী মানুষেরা। কেমন হতে চলেছে মোহাম্মদ আলীর এই সিরিজটি? লিমিটেড 8টি এপিসোডের এই সিরিজটি আমরা সবাই দেখার আগ্রহে এখন বসে আছি। বক্সিং রিংয়ের বাইরে মোহাম্মদ আলীকে কি কখনো দেখেছেন? বিশ্বের সর্বকালের সেরা বক্সারদের অন্যতম মোহাম্মদ আলীকে নিয়ে তৈরি হচ্ছে প্রথম অথরাইজড স্ক্রিপ্টেড সিরিজ দ্য গ্রেটেস্ট। আর সেই সিরিজের প্রথম টিজার প্রকাশ করলো প্রাইম ভিডিও। 8 পর্বের এই লিমিটেড সিরিজের প্রিমিয়ার হতে চলেছে আগামী 4 নভেম্বর। টিজারে দেখা যাচ্ছে তরুণ ক্যাসিয়াস ক্লে থেকে কিভাবে ধীরে ধীরে বিশ্বের অন্যতম বড় আইকনে পরিণত হলেন মোহাম্মদ আলী। এই সিরিজে আলীর চরিত্রে অভিনয় করেছেন জ্যালেন বেস্ট। প্রথম ঝলকেই তার লুক এবং বডি ল্যাঙ্গুয়েজ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সিরিজের প্রথম সিজনের গল্প শুরু হবে 1960 সালের রোম অলিম্পিকে আলীর সোনা জয় দিয়ে। এরপর দেখানো হবে কিভাবে তিনি 1964 সালের শক্তিশালী প্রতিপক্ষ সনি লিস্টনকে হারিয়ে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। সেই ঐতিহাসিক জয়ের পরই ক্যাসিয়াস ক্লে নিজের নতুন পরিচয় গ্রহণ করেন মোহাম্মদ আলী নামে। শুধু রিংয়ের লড়াই নয়, সিরিজটি তুলে ধরবে তার ব্যক্তিগত জীবন, পরিবার, বিশ্বাস এবং সমাজ রাজনীতির সঙ্গে তার গভীর সম্পর্ক। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মাইকেল এলি, আর আলীর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী সনি লিস্টনের চরিত্রে দেখা যাবে আমিন জোসেফকে। বেন ওয়াটকিন্স জানিয়েছেন, দর্শকরা এখানে এমন অনেক গল্প দেখতে পাবেন যা কোনো ডকুমেন্টারি বা পুরনো সাক্ষাৎকারে কখনোই উঠে আসেনি। তার কথায় এটি শুধু একজন বক্সিং চ্যাম্পিয়নের গল্প নয়, বরং এক তরুণের বড় হয়ে ওঠার, নিজের পরিচয় খুঁজে পাওয়ার এবং ইতিহাস বদলে দেওয়ার কাহিনী। অক্ষয় কুমারের মাল্টি স্টারার কমেডি ওয়েলকাম টু দ্য জঙ্গল এখনো রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। এই সিনেমাটি রিলিজের দ্বিতীয় সপ্তাহের পরও তার বাজার একেবারেই কমেনি এবং 100 কোটির ক্লাবে ঢুকতে মাত্র কয়েক কোটি বাকি আছে। তবে ইতিমধ্যেই রিলিজ করে গেছে আলিয়া ভাটের নতুন সিনেমা আলফা। যদিও তার জন্য কোনো প্রভাবই ফেলতে পারেনি তা ওয়েলকাম টু দ্য জঙ্গলের বক্স অফিসে। অনেকেই মনে করছেন এর পেছনে রয়েছে অন্য একটি কারণ। এমনিতেই অক্ষয় কুমারের ফ্যান ক্লাব অনেক বড়, তবে আলফার অডিয়েন্স আর ওয়েলকাম টু দ্য জঙ্গলের অডিয়েন্সের ধারা একেবারেই আলাদা। আলফা যেখানে একটি আদ্যপান্ত অ্যাকশন মুভি, ওয়েলকাম সেখানে অনেকটাই কমেডি এবং ফ্যামিলি মুভি। ফলে এই দর্শক আলফার দর্শককে একেবারেই প্রভাবিত করতে পারেনি। এখন দেখার আরো কতদিন রমরমিয়ে প্রেক্ষাগৃহে চলতে চলেছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমারের মাল্টি স্টারার কমেডি ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল বক্স অফিসে রীতিমতো কামাল দেখাচ্ছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে পা দিয়েও ছবিটি ব্যবসার গতি কমায়নি। 8 দিনের মাথাতেও ছবিটি বেশ ভালো আয় করেছে এবং এখন 100 কোটির ক্লাবে ঢোকার থেকে মাত্র কয়েক কোটি টাকা দূরে। সবচেয়ে বড় ব্যাপার হলো আলিয়া ভাটের স্পাই থ্রিলার আলফা মুক্তি পাওয়া সত্ত্বেও বক্স অফিসে নিজের জায়গা ধরে রেখেছে এই সিনেমাটি। ট্রেড রিপোর্ট অনুযায়ী ওয়েলকাম টু দ্য জঙ্গল মুক্তির 8 নম্বর দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবারে 4.5 কোটি টাকার ব্যবসা করেছে। এর সাথে ভারতে ছবিটির মোট নেট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 97.65 কোটি টাকা এবং গ্রস কালেকশন 116.27 কোটি টাকা।
বিদেশে এই ছবিটি 8 দিনে 27.45 কোটি টাকার গ্রস ব্যবসা করেছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটি 143.72 কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে। মনে করা হচ্ছে 9 নম্বর দিনে কালেকশন সামনে এলেই ছবিটি ভারতে 100 কোটি টাকার নেট ব্যবসা ও বিশ্বজুড়ে 150 কোটি টাকার গ্রস কালেকশনের গণ্ডি পার করে ফেলবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সালমান খানের আপকামিং মুভি মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিসের প্রথম ঝলক, এবং তাই নিয়েই উচ্ছ্বসিত হয়ে পড়েছে সালমান ফ্যানেরা। সালমান খানকে এই নতুন লুকে দেখে দারুণভাবে উৎসাহী তারা। তবে এই সিনেমা নিয়ে একটি ছোট্ট বিতর্ক উকি দিয়েছে। শোনা যাচ্ছে যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে নাকি ছাড়পত্রই পায়নি এই সিনেমাটি। তবে নির্মাতারা এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে এই সার্টিফিকেশনের জন্য নাকি সিনেমাটি এখনো জমাই পড়েনি, ফলে ছাড়পত্র পাওয়া বা না পাওয়ার এখনো কোনো প্রশ্নই উঠছে না। ফলত এই অভিযোগটি যে সম্পূর্ণ ভুয়ো তা একেবারেই পরিষ্কার করে দিয়েছেন সালমান খানের টিম। এখন দেখার এই সিনেমাটি কবে রিলিজ করতে চলেছে এবং কবে আসতে চলেছে আমাদের সকলের কাছাকাছি প্রেক্ষাগৃহে। বলিউড তারকা সালমান খান তার আপকামিং ফিল্ম মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিসের একটি নতুন ঝলক সামনে এনেছেন। এই ছবি ঘিরে ফ্যানদের মধ্যে যে অপেক্ষা ছিল এই নতুন লুক তাতে উত্তেজনার পারদ আরও চড়িয়েছে। সম্প্রতি সালমান খান ফিল্মস একটি খবরকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছিল তাদের আপকামিং যুদ্ধভিত্তিক সিনেমা মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে। প্রযোজনা সংস্থা এই জল্পনাকে মিথ্যে এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে সালমান খানের প্রযোজনা সংস্থা পরিষ্কার জানিয়েছে যে ছবিটি এখনও সিবিএফসিতে সার্টিফিকেটের জন্য জমাই দেওয়া হয়নি। তাই ছাড়পত্র নিয়ে আপত্তি বা দেরি হওয়ার খবরটি একেবারেই ভুল। গুজব প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে সার্টিফিকেশন সংক্রান্ত সমস্যার দাবিটি মিথ্যা এবং জোর দিয়ে বলেছেন যে এই প্রকল্পটি এখনও সার্টিফিকেশনের পর্যায়েতেই পৌঁছয়নি। সালমান খান ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সালমান খান। মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া এবং এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চিত্রাঙ্গদা সিংকেও দেখা যাবে। ছবিটির আগের নাম ছিল ব্যাটল অফ গালওয়ান, যা পরে বদলে মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস রাখা হয়। এই ছবিটি 2020 সালে ভারত ও চীনের সেনার মধ্যে গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। প্রথমে ঠিক ছিল ছবিটি এই বছরের এপ্রিলেই মুক্তি পাবে, কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়। নির্মাতারা এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করেননি। Well, that's it for the day. আবারও ফিরে আসবো নতুন নতুন আপডেটস, খবর আর গসিপ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।